আসসালামু আলাইকুম। আজকের কমিউনিকেটিভ ইংলিশের লাইভ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হাউ টু টেক দ্য ফিজিক্যাল এক্সাম অফ আ প্যাশেন্ট। এর আগে আমরা আলোচনা করেছিলাম হাউ টু টেক দ্য মেডিকেল এক্সামিনেশন অফ আ প্যাশেন্ট। আমরা আজকে আলোচনা করব হাউ টু টেক দ্য ফিজিক্যাল এক্সামিনেশন অফ আ প্যাশেন্ট। তো আসো আমরা আজকের লাইভ ক্লাসে আমরা শুরু করে দেই আমাদের আজকের লাইভ ক্লাস। আমি যেরকম বলেছিলাম তোমাদের যে একজন রোগী যখন হসপিটালে অ্যাডমিটেড হয় বা ভর্তি হওয়ার সময় তাকে চিকিৎসা শুরু করার আগে দুটো পদক্ষেপ ডাক্তাররা বা হসপিটাল অথরিটি নিয়ে থাকে। সেটা হচ্ছে প্রথমেই রোগীর মেডিকেল হিস্ট্রি নেওয়া, রোগীকে ওয়ার্ডে ভর্তি করিয়ে দেওয়া, কেবিনে ভর্তি করিয়ে দেওয়া, দ্যাট মিনস তাকে অ্যাডমিট করা। অ্যাডমিট করার পর প্রাথমিক যে পদক্ষেপ সেটা হচ্ছে মেডিকেল হিস্ট্রি নেওয়া। সেটা একজন ডাক্তার, একজন সিস্টার বা ব্রাদার বা নার্সের মাধ্যমে এটা উনি নেবেন। যেহেতু ডাক্তার এবং নার্স একটা টিম, তারা একটা দল, তারা একটা টিমের মধ্যে কাজ করে, তারা একে অপরের সহযোগী। সুতরাং মেডিকেল হিস্ট্রি যে ডাক্তার নিবে এমন কোনো কথা নাই। মেডিকেল হিস্ট্রি অধিকাংশ সময়ে নার্সদেরকে দিয়ে করানো হয়। অধিকাংশ, বিশেষ করে আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি বলি বা বাইরের দেশের কথা বলি, তো সেখানে আমরা দেখব যে মেডিকেল হিস্ট্রিটা নার্সরাই গ্রহণ করে। তারপরে আসো আমাদের মেডিকেল হিস্ট্রিটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপরে হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন। এর পরের পদক্ষেপটা মেডিকেল হিস্ট্রি নেওয়ার পর ডাক্তার এসে মেডিকেল হিস্ট্রিটা দেখেন, ফর্মটা দেখেন। আর তুমি যেহেতু সিস্টার বা নার্স হিসাবে তুমি যখন মেডিকেল হিস্ট্রি নিচ্ছ তখন কিন্তু তুমি নিজেও বুঝে যাচ্ছ, কারণ মেডিকেল হিস্ট্রি যখন তুমি নিচ্ছ সরাসরি তোমার সাথে রোগীর কথোপকথন হচ্ছে এবং তুমি সেটা নোট করছো। তো সেক্ষেত্রে তোমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে সেটাই কিন্তু তুমি লিখছো। এবং তুমি যখন মেডিকেল হিস্ট্রিটা নেওয়া কমপ্লিট করেছো, এটা কিন্তু তুমি ডাক্তারকে দিয়েছো। ডাক্তার আবার কিন্তু সে মেডিকেল হিস্ট্রিটা পড়ে তার উপর ডিপেন্ড করে কিন্তু রোগী সম্পর্কে একটা আইডিয়া করে নিয়েছেন ডাক্তার। এখন রোগীর কি রোগ হয়েছে মেডিকেল হিস্ট্রি সম্পর্কে এটার একটা প্রাথমিক ধারণা তুমি এবং একজন চিকিৎসক পেয়ে গেছো। দ্বিতীয় পদক্ষেপটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক কথাটার মানে হচ্ছে দেহবিদ্যা। ফিজিক্যাল এক্সামিনেশন মানে দেহ পরীক্ষা। এখন দেহ পরীক্ষা করতে গেলে রোগীর গায়ে হাত দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু রোগ আছে, যেমন জেনিটোরিনারি সিস্টেমের রোগ, যেমন যৌন রোগ বা গোপনাঙ্গের রোগ। এই সকল ক্ষেত্রে নারীদের জন্য নারী চিকিৎসক এবং পুরুষদের জন্য পুরুষ চিকিৎসকরাই ফিজিক্যাল এক্সামিনেশন করেন। বাকি অনন্য ক্ষেত্রে ডাক্তার মেল না ফিমেল, নার্স মেল না ফিমেল, রোগী মেল না ফিমেল, এটা কোনো বিবেচ্য বিষয় থাকে না। তো আসো আমরা শুরু করে দিই ফিজিক্যাল এক্সামিনেশন। এবার দেখো, এখন বলছে যে এক্সামিন আ প্যাশেন্ট রিকোয়ার্স সাম অ্যাটেনশন। কিছু অ্যাটেনশন দাবি করে অ্যান্ড প্র্যাকটিস, এবং প্র্যাকটিসও দরকার। কারণ এগেইন ফলোয়িং আ সার্টেন স্কিম, এগেইন মানে মেডিকেল হিস্ট্রির পরে বলছে যে এগেইন ফলোয়িং আ সার্টেন স্কিম frees the physician mind and enables him to concentrate on his five senses. তো এখন যে তুমি ফিজিক্যাল এক্সামিনেশন করবা, একজন ফিজিশিয়ান হিসাবে সিস্টেম করা আছে। মনে করো যে দেহ কোন দিকে, তুমি মানে এলোপাতাড়ি বা কি বলে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া দেহের কোন অংশটা থেকে তুমি পরীক্ষা করবা। তোমার দেহ বলতে, তোমার রোগীর দেহ বলতে মাথা থেকে পা পর্যন্ত তুমি প্রথমে কিভাবে আগাবা, হ্যাঁ, সেই স্কিমটা এখানে দেয়া আছে যে প্রথমে রোগীর কোন বিষয়টা পরীক্ষা করতে হবে এবং পুরো তুমি মানে তোমার পা থেকে মাথা পর্যন্ত, হ্যাঁ, টপ টু বটম পুরোটাই তোমাকে পরীক্ষা করতে হবে।
ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে। তো এই জন্য এখানে একটা স্কিম রয়েছে, সেই স্কিম অনুযায়ী ফিজিক্যাল এক্সামটা করতে হবে, সেটাই আমরা দেখব। In addition to some useful questions given below, there are examples of sentences one might to instruct the patient during the examination. এখন ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলে আমাদেরকে রোগীকে কিছু নির্দেশনা দিতে হবে। নির্দেশনাটা কীরকম? আপনি ডান দিকে ঘোরেন, আপনি হাতটা তুলেন, আপনি বাঁ দিকে ঘোরেন, আপনি ঝুঁকে বসে যান, আপনি নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন, আপনি জোরে জোরে নিঃশ্বাস ছাড়ুন, আপনি কাশি দেন। এগুলো হচ্ছে কিন্তু ইনস্ট্রাক্ট করা, রোগীকে ইনস্ট্রাক্ট করা। একজন ডাক্তার এবং একজন নার্স যখন একজন রোগীর ফিজিক্যাল এক্সামিনেশন করে, তখন নার্স জানে যে তাকে কি করতে হবে, তখন সে রোগীর হাত ধরে রোগীকে নির্দেশনা দিয়ে তাকে সেই অবস্থানে নিয়ে যায়। তারপরে ডাক্তার সেই রোগীকে পরীক্ষা করে। এটাই এখানে বলা হচ্ছে, ইট ইজ ভাইটাল দ্যাট দ্য ইনস্ট্রাকশন ইউ গিভ আর সিম্পল অ্যান্ড ক্লিয়ার। তুমি রোগীকে যে নির্দেশ করবা, যে কথা বলবা, তা সেটা যেমন সহজবোধ্য হয়, রোগী যাতে সহজে বুঝতে পারে। ডু নট ইউজ টেকনিক্যাল টার্মস। টেকনিক্যাল যেমন মেডিকেল টার্মিনোলজি, এগুলো তো রোগীরা বুঝবে না, এগুলো তুমি বুঝবে আর তোমার সাথে ফিজিক্যাল এক্সাম যিনি করবেন চিকিৎসক তিনি বুঝবেন, কিন্তু একজন সাধারণ মানুষ বা একজন রোগী সেই মেডিকেল টার্মিনোলজি বুঝবে না। সেক্ষেত্রে তুমি তোমার ইনস্ট্রাকশনে কখনোই রোগীকে এই ধরনের মেডিকেল টার্মিনোলজি ব্যবহার করবে না। বলছে যে প্রবাবলি ওন্ট আন্ডারস্ট্যান্ড, প্যাশেন্ট প্রবাবলি ওন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবে না রোগী। এবার আসো আমরা খুব কাছাকাছি। এখন একজন রোগীকে তুমি ফিজিক্যাল এক্সামিনেশন করবা, তখন কি করতে হবে দেখো। ইফ ইউ উইশ টু ডু আ থোরো মানে THROUGH, হ্যাঁ, থ্রো হয়ে গেছে, এটা হচ্ছে থোরো মানে পুরোপুরি। যখন ফিজিক্যাল এক্সামিনেশন করবা, ইট ইজ ইউজফুল টু সে, তাকে বলছে উড ইউ মাইন্ড টেকিং অফ ইউর ক্লোথস এক্সেপ্ট ইউর প্যান্টস। যদি পুরুষ থাকে বলবা প্যান্টস, আর এক্সেপ্ট ইউর প্যান্টিস যদি প্যান্টিসের কথা বলবার পুরুষ থাকে, অ্যাকসেপ্ট ইউর প্যান্টস অথবা অ্যাকসেপ্ট ইউর প্যান্টিস অ্যান্ড ব্রা, এটা হচ্ছে নারীর ক্ষেত্রে বলবা। যখন একজন ডাক্তার একজন রোগীর ফিজিক্যাল এক্সাম করেন, তোমরা অনেক সময় অনেক ডাক্তারের চেম্বারে দেখবা যে তার টেবিলের পাশে একটা ছোট্ট একটা বেড থাকে, একটা লম্বা বেড থাকে, যেটা ট্রলি চেয়ারের মতো থাকে, ট্রলির মতো করে তৈরি করা থাকে। সেই লম্বা বেড যাতে একটা লোকে শুয়ে তাকে পরীক্ষা করা যায়। তো এরকম একটা বেড থাকবে ফিজিক্যাল এক্সামিনেশন করার জন্য। তো রোগীকে তার ফিজিক্যাল এক্সামিনেশন করার আগে তাকে নির্দেশ দিতে হবে যে আপনি আপনার কাপড় চোপড়গুলো খুলে ফেলেন, শুধু আপনি প্যান্ট পরে থাকেন, অথবা নারী রোগী থাকলে বলতে হবে ব্রা এবং প্যান্টি ছাড়া সব কিছু খুলে ফেলেন। লাই অন দ্য কাউচ, ওই যে কাউচ যে কথাটা বলা হচ্ছে, যে বেডে রোগীকে শোয়ানো হয়, একটা পাতলা বেড থাকে, তোমরা দেখেছো, এটাকে বলা হয় কাউচ। অ্যান্ড কাভার ইউর সেলফ উইথ এ ব্ল্যাঙ্কেট, যেহেতু রোগী সমস্ত কাপড় চোপড় খুলে ফেলেছে, তখন তাকে চাদর দেয়া হয়। হ্যাঁ, তাকে চাদর দেওয়া হয়, যদিও ব্ল্যাঙ্কেট কথাটার মানে কম্বল। তো আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা তো আর শীত প্রধান দেশ না, আমরা হচ্ছে গিয়ে নাতিশীতোষ্ণ দেশ, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাঙ্কেটের জায়গায় আমরা চাদর দিব রোগীকে। যেহেতু আপনি পুরোপুরি মানে অর্ধনগ্ন অবস্থায় আছেন, আপনি শুয়ে পড়ুন এবং এই চাদরটা পরে ফেলুন, উপরে তুলে নিন। প্লিজ গেট আনড্রেসড, এ কথাটা অন্যভাবে বলা যায়, প্লিজ গেট আনড্রেসড বাট কিপ অন ইউর আন্ডারওয়্যার। ঠিক আছে, আপনি কাপড় চোপড় খুলে ফেলেন, শুধু আন্ডারওয়্যারটা পরে থাকে। এটা হচ্ছে তোমার ফিজিক্যাল এক্সামিনেশন করার আগে রোগীর প্রতি তোমার প্রথম নির্দেশনা, এবং এটা তোমাকেই করতে হবে অ্যাজ এ নার্স হিসাবে, ডাক্তার কখনোই এটা রোগীকে বলবে না। এবার রোগী বিছানায় তোমার প্রস্তুত, ফিজিক্যাল এক্সামের জন্য তুমি রোগীকে প্রস্তুত করছো। প্রথমেই তোমার জেনারেল সার্ভেটা আসবে।
Before beginning a physical examination, you make a survey of the patient's general health. আমি একটু বলে নেই, রোগীকে তুমি তৈরি করেছো, তুমি কিন্তু রোগীকে কাপড়, দ্যাট মিন্স রোগীকে তুমি বলো নাই, মানে বলো নাই যে তুমি আপনি আপনার কাপড় চোপড়গুলো অনাবৃত করে ফেলেন, আপনি নিজেকে অনাবৃত করে ফেলেন, আমরা আপনাকে পরীক্ষা করতে যাচ্ছি। এই কথাটার আগে যেটা করতে হবে সেটা হবে জেনারেল সার্ভে। হ্যাঁ, এই কথাটা যেমন ইউ শুড ইভালুয়েট দ্য ফলোইং, যেমন গেইট, পোশ্চার, অ্যাপিয়ারেন্স, হাইজিন, মেন্টাল স্টেট, তিনটা জিনিস। গেইট, তার চলা, গেট মানে হচ্ছে চলাফেরার ভঙ্গিটা দেখো, পোশ্চারটা দেখো, তার আকৃতিটা, অ্যাপিয়ারেন্স দেখো, সে প্রথম দৃষ্টিতে মানে প্রথম লুকে সে দেখতে কেমন, তারপরে হাইজিনটা দেখো, মানে সে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তার মেন্টাল স্টেট, তার কথাবার্তাগুলো কি সংলগ্ন কিনা নাকি অসংলগ্ন কথাবার্তা বলছে, এই বিষয়গুলো তাকে জাস্ট লক্ষ্য করতে হবে। রোগীকে পা থেকে মাথা পর্যন্ত তাকে লক্ষ্য করতে হবে যে গেট, পোশ্চার, অ্যাপিয়ারেন্স, হাইজিন, মেন্টাল স্টেট। এটা কিন্তু রোগীর সাথে কথা বলে, রোগী কোন ধরনের কাপড় পরে আসছে, রোগী যখন আসছে তার চেহারার মধ্যে কি কোনো ডাউন সিনড্রোমের কোনো চিহ্ন আছে কিনা, মানে যেটা অটিস্টিক রোগী বা ডাউন সিনড্রোমের রোগী দেখলেই কিন্তু বোঝা যায়। তারপরে তোমার অস্থির রোগী, হাইপার টেনশনের রোগী, এক্সহস্টেড রোগী, তুমি দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে, রোগীর অ্যাপিয়ারেন্স, তার গেট, পোশ্চার দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে ওটা দেখার পর তোমার একটা আইডিয়া, ইভালুয়েট কথাটা মানে হচ্ছে মূল্যায়ন করা। তুমি ঠিক মেডিকেল হিস্ট্রির মতো চুপি চুপি নিজের মনের মধ্যে, নিজের ব্রেইনের মধ্যে এটাকে লিখে রাখো যে আমি এটা পেয়েছি এর মধ্যে। তারপরে ভাইটাল সাইনগুলো তুমি নিয়ে নাও, তার হাইট নিয়ে নাও, তার ওয়েট নিয়ে নাও স্কেলের মধ্যে, তার পালস রেটটা দেখে নাও, তার টেম্পারেচারটা দেখে নাও, তার রেসপিরেটরি রেটটা দেখে নাও, তার বিপিটা দেখে নাও, ব্লাড প্রেশার, এগুলো সব কিছুই হচ্ছে জেনারেল সার্ভে। এখনও কিন্তু তুমি তোমার রোগীকে, যার তুমি ফিজিক্যাল এক্সাম করবা, এখনও তুমি তাকে বেডে নাও নাই, তো সেক্ষেত্রে প্রথমে তোমাকে এইগুলো করে নিতে হবে। এবং এগুলো করার সময় অধিকাংশই একজন চিকিৎসক তোমাকে দিয়ে এই কাজগুলো করাবেন, যেটা তোমার আওতার মধ্যে পড়বে না অনেক কিছু বিষয়। এগুলো কিন্তু সাধারণ অর্থে জেনারেল সার্ভে একজন নার্সই করে থাকে, তো সেই ক্ষেত্রে ডাক্তার তোমাকে সাহায্য করবেন। A possible way to proceed during an examination is according to the scheme. তো এই যে স্কিমটা করা হয়েছে, এভাবেই রোগীকে কি করতে হবে, তৈরি করতে হবে এক্সামিনেশনের জন্য। এই যে দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্কিমের প্রথমে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে শুরু হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম বলা হচ্ছে আমাদের হার্ট, আমাদের হৃদপিণ্ড। এই যে আমাদের হৃদপিণ্ড, আমাদের সার্কুলারিটি সিস্টেম, এটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখান থেকে আমাকে শুরু করতে হবে। দেখো, এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এখন রোগীকে বিছানায় শুইয়ে দিয়েছো, তা তোমার নির্দেশনা অনুযায়ী রোগী কিন্তু তার কাপড় চোপড় খুলে বিছানায় শুয়ে আছে। এখন তুমি ডাক্তার এবং তুমি এগিয়ে গেছো। দেখো, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা, দেহের কোন অংশটা তুমি পরীক্ষা করবে, এটা প্রথমে শুরু করছো তুমি। এবার তুমি রোগীকে ইনস্ট্রাকশন দাও, আই উড লাইক টু লিসন টু ইউর হার্ট। আমরা আপনার হার্টটাকে শুনতে যাচ্ছি। হার্টকে কীভাবে শোনে মানুষ? হার্ট এবং লাংসকে শোনে স্টেথোস্কোপ দিয়ে। স্টেথোস্কোপ দিয়েই তুমি তার হার্ট এবং লাংসের বিপ শুনতে যাচ্ছ। তার মানে স্টেথোস্কোপ দিয়ে যখন তুমি তার হার্টে দিবে, তার হার্টটাকে পরীক্ষা করতে চাবে, কিন্তু এর আগে তুমি তার পালস রেট নিয়ে নিয়েছো, ব্লাড প্রেশারের রেটটা কিন্তু তুমি নিয়ে নিয়েছো। এখন সরাসরি জেনারেল সার্ভে করার পর এখন মোর এক্সামিনেশনের জন্য তুমি এখন কার্ডিওভাস্কুলার সিস্টেমে যাচ্ছ। রোগীর বুকের উপরে এখন তুমি স্টেথোস্কোপ রাখছো উইথ দ্য হেল্প অফ ডক্টর, অথবা ডাক্তারের কাজটা করবেন। স্টেথোস্কোপের সাহায্যে হার্ট পরীক্ষা করা হয়, লাংস পরীক্ষা করা হয়। ওখানে বিভিন্ন ধরনের সাউন্ড হয় পরীক্ষার সময় এবং বিভিন্ন ধরনের আওয়াজ হয়। এক একটা আওয়াজের এক একটা মানে আছে, যেটা তোমরা স্টেথোস্কোপ যখন স্টাডি করবে বা ডাক্তার যখন তোমাদেরকে শেখাবেন তখন তোমরা বুঝতে পারবে যে স্টেথোস্কোপ কীভাবে ব্যবহার করতে হয়। এবার দেখো, তুমি কিন্তু ইনস্ট্রাকশন কথাটার মানে হচ্ছে তুমি রোগীর সাথে কথা বলছো। এখন রোগীও কিন্তু তৈরি করছো,
প্লিজ লাই ডাউন অন ইউর ব্যাক, মানে পিঠের উপরে ভর দিয়ে শুয়ে পড়ো, পিঠের উপরে ভর দিয়ে মানে চিত হয়ে শোয়া। নাও রোল ওভার টু ইউর লেফট সাইড, এখন লেফট সাইড কোনটা, আমাদের বাম দিকে আমি ঘুরে যাব, এভাবে ঘুরে শুয়ে আপনি আপনার বাঁ দিকে ফিরে ঘুমান, বাঁ দিকে ঘুমান ফিরে। রোল ওভার মানে এভাবে ওভার করা, রোল করা নিজেকে। ট্রাই টু মেক শর্ট র্যাপিড ব্রেথ, ধীরে ধীরে শ্বাস নেওয়ার চেষ্টা করুন। তুমি যখন এই কথাগুলো বলছো, ডাক্তার কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে উনি স্টেথোস্কোপ লাগিয়ে কিন্তু অলরেডি পরীক্ষা করা শুরু করে দিয়েছে। আবার এই কথাটাকে এভাবেও বলতে পারো বা আরেকটা নির্দেশনা দিতে পারো, লিন ফরওয়ার্ড উইথ ইউর হ্যান্ডস অন ইউর নিজ অ্যান্ড হোল্ড ইউর ব্রেথ ফর আ ফিউ সেকেন্ড। আমি ঠিক যেভাবে বসে আছি, আমি যদি একটু ঝুঁকে বসি, এবং দ্যাট মিন্স আমরা যখন নামাজ পড়ি, যারা মুসলমান তারা বুঝতে পারবা যে আমরা যখন নামাজ পড়ি তখন আমরা যখন বসি না, এই নামাজে যখন আমরা বসে থাকি তখন আমাদের দুই হাত কোথায় থাকে, আমাদের দুই হাঁটুর উপরে থাকে। ঠিক সেই পজিশানে আমি যেমন চেয়ারে বসে আছি, ঠিক ওইভাবে বেডের মধ্যে বসতে হবে, পাটা ঝুলিয়ে এবং শ্বাসটা আটকিয়ে রাখতে হবে। হোল্ড ইউর ব্রেথ ফর আ ফিউ সেকেন্ড, লিন ফরওয়ার্ড উইথ ইউর হ্যান্ডস অন ইউর নিজ। লিন ফরওয়ার্ড মানে ঝুঁকে পড়েন, উইথ ইউর হ্যান্ডস, আপনার হাতটা কোথায় থাকবে, অন ইউর নিউ, আপনার হাঁটুর উপরে, অ্যান্ড হোল্ড ইউর ব্রেথ ফর আ ফিউ সেকেন্ড। কারণ ডাক্তার সাহেব এখন আপনার পিঠে স্থিত দিয়ে এখন আপনার পিঠে বিভিন্ন জায়গায় পরীক্ষা করবে। এটা ছিল তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে ইনস্ট্রাকশন। এই যে দেখো, তুমি দেখতে পাচ্ছ, এটা গুগল থেকে নেয়া একটা ছবি। এবার আসো, প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। এবার পরীক্ষাটা ইনস্ট্রাকশনের সাথে সাথে ডাক্তার সাহেব প্রশ্নগুলো পরীক্ষা করে যাচ্ছেন তার দেহ, এবং এখন তোমাকে তার কাছ থেকে জেনে নিতে হচ্ছে জাস্ট মেডিকেল হিস্ট্রির মতো। যে মেডিকেল হিস্ট্রিতে যে প্রশ্নগুলো ছিল, এখানকার প্রশ্নগুলো পার্থক্য হচ্ছে, এখানে তুমি যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম তুমি পরীক্ষা করছো, রোগীর হার্ট, রোগীর হৃৎপিণ্ড পরীক্ষা করছো, এখন তোমাকে এই সম্পর্কে, তার হার্ট সম্পর্কেই প্রশ্ন করতে হবে। দেখো বলছে যে ডু ইউ হ্যাভ এনি পেইন ইন দ্য চেস্ট, আপনার কি বুকে কোনো ব্যথা আছে, স্পেশালি আফটার এক্সারশন, বিশেষভাবে আপনি যখন কোনো কাজকর্ম করেন তারপরে কি ব্যথা হয়। এরপরে বলছে যে আর ইউ ব্রেথলেস অ্যাট এনি টাইম, আপনার কি কখনো দম বন্ধ হয়ে আসে। অন এক্সারশন, যখন আপনি পরিশ্রম করেন, অ্যাট রেস্ট, যখন আপনি বিশ্রাম করেন, ইন বেড, যখন আপনি বিছানায় থাকেন তখন কি আপনার দম বন্ধ হয়ে আসে। ডু ইউর অ্যাঙ্কেল সোয়েল আপ, আপনার গোড়ালি, পায়ের গোড়ালি কি কখনো ফুলে যায়, কখনো ফুলেছে। হাউ ফার ক্যান ইউ ওয়াক বিফোর দ্য পেইন ইন ইউর লেগ স্টপস ইউ গোয়িং, হার্টের রুগীরা কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারে না, তাদের পা ব্যথা শুরু হয়ে যায় এবং হার্টেও ব্যথা শুরু হয়ে যায়। তো যখন পা ব্যথা শুরু হয়ে যায়, মানে কি মানে বলছে যে কত দূর পর্যন্ত আপনি হাঁটতে পারেন, আপনার পায়ে ব্যথা আরম্ভ হওয়ার পর্যন্ত আপনি কত দূর হাঁটেন, জেনে নিচ্ছে যে কত দূর হাঁটলে আপনার পায়ের ব্যথা শুরু হয়। এটাকে মেডিকেল টার্মিনোলজিতে বলে ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন। ইন্টারমিটেন্ট কথাটার মানে বিরতি, ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন, এটা হচ্ছে মেডিকেল টার্মে বলে। এবার দেখো কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনের আরেকটা সুন্দর যে কার্ডিওগ্রাম করা, ইকোকার্ডিওগ্রাম করা, আমরা দেখতে পাচ্ছি এভাবেও কিন্তু হার্টের পরীক্ষা করা হয়। এবার আসো আমরা রেসপাইরেটরি সিস্টেমে চলে যাব। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে তোমার পরীক্ষা শেষ, এখন রেসপাইরেটরি সিস্টেম কিন্তু এই বুকেই, পরীক্ষাটা আরম্ভ করেছে বুকে। রেসপাইরেটরি সিস্টেম হচ্ছে তোমার লাংস এবং তোমার যে রেসপাইরেটরি অর্গানগুলো আছে, তোমার ট্রাকিয়া, তারপরে তোমার অ্যালভেওলি, এগুলা যেগুলো তোমার গ্যাস এক্সচেঞ্জ হয় আমাদের লাংসের মধ্যে যেগুলো থেকে, এগুলোই হচ্ছে রেসপাইরেটরি সিস্টেমের আওতাভুক্ত।
আমরা রেসপাইরেটরি সিস্টেমের কিছু বিষয় আমরা দেখে নিই, যেমন ন্যাজাল ক্যাভিটি, নাসারন্ধ্র বলি। ক্যাভিটি কথাটার মানে হচ্ছে গর্ত, যে নাকের যে গর্ত বা নাসারন্ধ্র। তারপর আমি বাঁ দিকে পড়ে যাচ্ছি, যেমন ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে তোমার শ্বাসনালী, যেটা লাংসের মধ্যে চলে গেছে। দেখো লাংস, লাল রঙের লাংস দেখতে পাচ্ছি। তারপর লাংসের মধ্যে দেখো ব্রনকাইগুলো দেখা যাচ্ছে, ব্রনকি বা ব্রনকাই, এটা যে যেভাবে বলে। দেখো ব্রনকিগুলো দেখা যাচ্ছে, গাছের যেমন ডালপালা থাকে ঠিক সেরকমভাবে। এবার ডান দিকে দেখি ফ্যারিংস। ফ্যারিংস হচ্ছে শ্বাসনালী। খাদ্যনালী হচ্ছে আমাদের ফ্যারিংস, এখান থেকে অসোফেগাসের এখান থেকে চলে আসছে শ্বাসনালীটা, ফ্যারিংস দেখো। তারপর হচ্ছে ল্যারিংস, ল্যারিংস হচ্ছে আমাদের কণ্ঠনালী। তারপর হচ্ছে ব্রনকিওলস, ব্রনকিওলস হচ্ছে তোমার ব্রনকিয়ের শাখা প্রশাখাগুলো। তারপরে অ্যালভিওলি, অ্যালভিওলি হচ্ছে ব্রনকিওলের শাখা প্রশাখাগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলি, ঠিক আছে। তারপরে ঠিক আমাদের লাংস, লাংসের নিচে হচ্ছে ডায়াফ্রাম। ওকে, এটাই এই সমস্ত যে অর্গানগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে রেসপাইরেটরি সিস্টেমের আওতাভুক্ত, এবং এগুলোই এখন ডাক্তার পরীক্ষা করবে। এখন তুমি ডাক্তারের পাশে দাঁড়িয়ে তুমি এখন রোগীকে ইনস্ট্রাক্ট করছো। রোগী কিন্তু অ্যাজ ইউজুয়াল বিছানায় ঘুমিয়ে আছে, তার সমস্ত কাপড় চোপড় অনাবৃত করে। এবার বলছো, কুড ইউ প্লিজ আনড্রেস টু ইউর ওয়েস্ট। এখন আপনি আপনার কোমর পর্যন্ত খুলে ফেলেন। যদি রোগী খুলে না থাকে কাপড়, তাহলে তুমি বলবে আপনি শার্ট পরে আছেন, আপনি গেঞ্জি পরে আছেন, আপনি যাই পরে আছেন, আপনি কোমর পর্যন্ত খুলে ফেলেন, আবৃত করে ফেলেন, আনড্রেস করেন। আই উড লাইক টু এক্সাম ইউর চেস্ট অ্যান্ড লাংস। এখন আপনার বুক এবং লাংস আমি পরীক্ষা করব। এ কথাটা এভাবে বলবো। আরেকটা কথা বলতে পারি যে আই উড লাইক টু লিসেন টু দ্য সাউন্ডস ইন ইউর চেস্ট। আপনার বুকের সাউন্ড আমি শুনবো। সরি ইফ দ্য স্টেথোস্কোপ ইজ আ বিট কোল্ড। যদি একটু ঠান্ডা লাগে, অনেক সময় স্টেথোস্কোপ একটু স্টেথোস্কোপের যে ডায়াফ্রামটা, যেটা গায়ের মধ্যে লাগানো হয়, ওটাকে ডায়াফ্রাম বলে, ওটা অনেক সময় একটু ঠান্ডা লাগতে পারে। কিন্তু দেখো, এটা আমরা বলি, আমরা আমাদের বাংলাদেশের কালচারে, সংস্কৃতিতে কিন্তু আমরা এটা বলি না যে আপনার স্টেথোস্কোপ লাগালে একটু ঠান্ডার মতো লাগতে পারে। হ্যাঁ, আমরা বলি। কাদেরকে বলি? যে কাস্টমারগুলা, যে রোগীগুলা ক্যাবিনে থাকছে, ওরা অনেক বেশি টাকা দিয়ে আছে, তারা কিন্তু আরও ভালো সার্ভিস চায়। তারা চায় ভালো উন্নত সার্ভিস, উন্নত নার্স, যারা তাদের কথা বুঝবে, যারা কথায় কথায় খুব পলাইট হবে। তখন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কী করে, এমন রোগীদেরকে, এরকম ভিআইপি রোগীদের কাছে কিন্তু ওই ধরনের সিস্টারকে পাঠায় যারা এই ধরনের রোগীকে হ্যান্ডেল করতে অভ্যস্ত। আর আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু সেই রকমই রোগীদের ক্ষেত্রেই এই বিষয়গুলো তুমি বলবা, এবং এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। অবশ্যই মুখস্থ করতে হবে। পরীক্ষার ধরনই হচ্ছে, আমি যখন প্রশ্ন করব তখন এই পুরো ইনস্ট্রাকশনটা তোমাকে ইংরেজিতে লিখতে হবে, এবং তখন পুরো কোশ্চেনটা তোমাকে ইংরেজিতে লিখতে হবে। দ্যাট মিনস আমি মেডিকেল হিস্ট্রি যা পড়ালাম পুরোটাই মুখস্থ, আর ফিজিক্যাল এক্সামিনেশন যেটা তোমাদের দেখাচ্ছি এখন এই মুহূর্তে অনলাইনে, সেটাও কেউ পুরোটাই মুখস্থ করে ফেলতে হবে। এবার বলছে, দেখো, নাও ব্রেথ থ্রু ইউর মাউথ। মুখ দিয়ে শ্বাস নেন। টেক আ ডিপ ব্রেথ। জোরে শ্বাস ছাড়ুন। হোল্ড ইউর ব্রেথ ফর আ ফিউ সেকেন্ড। কয়েক সেকেন্ডের জন্য শ্বাসটা ধরে রাখুন। অ্যান্ড লেট আউট দ্য এয়ার এগেইন। ধরে রাখার পরে কয়েক সেকেন্ড পরে আবার শ্বাসটাকে ছেড়ে দিন। এটাই হচ্ছে এটার বাংলা। তো সেক্ষেত্রে তুমি প্রথমে ইনস্ট্রাক্ট করছো, এবং তোমার সাথে দাঁড়িয়ে চিকিৎসক কিন্তু দাঁড়িয়ে নেই, উনি কিন্তু ওনার কাজ করছে। তুমি বলছো, উনি করছেন। এই যে তুমি বলছো এবং উনি করছেন, যে তোমার এবং ওনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তুমি জানো কখন কি করতে হবে, এবং উনিও জানে যে রোগীকে কখন কি বলতে হবে এবং কি করতে হবে। তো সেটাই হচ্ছে তোমার ফিজিক্যাল এক্সামিনেশনের একটা গুরুত্বপূর্ণ দিক। দেখো, স্টেথো দিয়ে তার লাংসকে পরীক্ষা করা হচ্ছে। এবার আসো আমরা রেসপাইরেটরি সিস্টেম পরীক্ষার পর, পরীক্ষা করে হয়ে গেল, এখন প্রশ্ন করবে রোগীকে, আর ইউ শর্ট অফ ব্রেথ? আপনার কি হাঁপানি আছে?
আপনার কি শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে? হ্যাভ ইউ নোটিসড এনি হুইজিং হোয়েন ইউ ব্রিথ? হুইজিং কথাটার মানে যক্ষা রোগীদের এর আগে আছে, তোমাদের পড়ানো হয়নি টিউবারকুলোসিস। হুইজিং কথাটার মানে হচ্ছে যক্ষা রোগী দেখেছো কিনা জানি না, অনেকের বাড়িতে থাকে, কাশি দিলে মনে হয় যে ভিতর থেকে, গলার ভিতর থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, এটাকে বলা হয় হুইজিং। হ্যাঁ, হ্যাভ ইউ নোটিসড এনি হুইজিং হোয়েন ইউ ব্রেথ? আবার অনেক সময় খুব বেশি ঠান্ডা লাগলে শ্বাস প্রশ্বাস নিলে কিন্তু নিজেই বুঝতে পারো যে আরে ভিতর থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ওই বাতাসটা যে বের হচ্ছে একটা সাউন্ড করে বেরোচ্ছে ভিতর থেকে, দেহের ভিতর থেকে, গলার ভিতর থেকে, বুকের ভিতর থেকে। ওটাই বলছে যে হ্যাভ ইউ নোটিসড এনি হুইজিং হোয়েন ইউ ব্রিথ? আপনি কি খেয়াল করেছেন কোনো ধরনের হুইজিং হয় যখন আপনি শ্বাস প্রশ্বাস নেন? ডু ইউ কাপ আপ এনি স্পুটাম, ফ্লেগাম বা স্পিড? যে কফ, থুতু, এগুলো যখন আপনি কফ, আপনার কি কফ বের হয়? আপনার কি কোনো ধরনের ফ্লেগাম বের হয়? আপনার দলা মানে জমাট বাঁধা কফ বের হয়? হোয়াট কালার ইট ইজ? হ্যাঁ, হোয়াট কালার ইজ ইট? এটার রঙটা কি? কফের রঙ যদি খুব হলুদ হয় তাহলে কফটা খুব পেকে গেছে, আবার যদি সাদা হয় তাহলে এটা খুব হালকা, এটা এখনও কি হয়, ঘন হয়নি। হ্যাভ ইউ কাপড আপ এনি ক্লটস অফ ব্লাড? ক্লটস কথার মানে দলা, মানে জমাট বাঁধা রক্ত কি বের হয়? হ্যাভ ইউ কাপড আপ এনি ক্লটস অফ ব্লাড? আপনি যখন কাশি হয় তখন কি কফের সাথে রক্ত বের হয়? এবার আসো ইএনটি, হয়ে গেল। এবার আসবো আমরা ইএনটি, ইয়ার, নোজ, থ্রোট, ইনক্লুডিং হেড অ্যান্ড নেক, ঘাড় এবং মাথা এটার সাথে ইনক্লুডিং আছে। ইএনটি ডিপার্টমেন্টে যাব আমরা। বুকের দুটো হয়ে গেল ফিজিক্যাল এক্সাম, এখন আমরা উপরের দিকে যাচ্ছি। ইএনটি এখানে দেখানো হয়েছে যে ইএনটি আমাদের দেহের কোন অংশগুলো ইএনটির আওতাভুক্ত। ইনস্ট্রাকশন দিবা যে আই এম গোয়িং বিহাইন্ড ইউ টু ফিল ইউর নেক, মানে জাস্ট রোগীর পিছনে গিয়ে তার ঘাড়ের দিকে, ঘাড়কে পরীক্ষা করার জন্য তুমি রোগীর পিছনে যাচ্ছ। কুড ইউ প্লিজ ওপেন ইউর মাউথ? তাকে অবস্থা, আপনি কি মুখটা হা করবেন? ট্রাই নট টু স্কোয়েন্ট ওয়েন আই শাইন দ্য টর্চ ইন টু ইউর আইস? তুমি তা আবার তার সামনে ফিরে আসছে, বলছে যে আমি যখন আপনার চোখে টর্চের আলো ফেলবো তখন কিন্তু আপনি চোখটা টেড়া বেড়া করবেন। স্কোয়েন্ট মানে চোখ ভ্রু কুচকানো, হ্যাঁ, এভাবে চোখটাকে কোনায় নিয়ে ভুরু কুচকানো, এই কাজটা করবেন না। এরপরে এটা হয়ে গেল। এরপরে আরেকটা হবে ওয়েন আই প্রেস অন ইউর চিকবোন। এই যে আমাদের মুখের যে চিকবোনটা আছে, সামনের যে নাকের দুই পাশে যে হাড়টা আছে, এটাকে বলা হয় চিকবোন। প্লিজ টেল মি ইফ ইট ইজ হার্ড। যখন আমি প্রেস করছি চিকবোনগুলোকে, আপনি বলেন যে এটা কি ব্যথা করছে কিনা। আই ওয়ান্ট টু চেক ইউর ইয়ার্স, নোজ নাও। হ্যাঁ, আমি আপনার কান অথবা নাক পরীক্ষা করব। প্লিজ লিন ফরওয়ার্ড উইথ ইউর ফেস টু দ্য সাইড। এক সাইডে এভাবে আপনি ফেসটা, মানে আমি কানের মধ্যে অটোস্কোপ দেব। অটোস্কোপ হচ্ছে এক ধরনের তোমার একটা, আমরা গ্রাম দেশের প্রত্যেকের ঘরে আছে টর্চ লাইট, এটা খুব পাতলা সরু একটা টর্চ লাইট হয় এবং সেটা কানের মধ্যে দিয়ে কান পরীক্ষা করা হয়। আমরা ইএনটি থেকে দেখতে পাচ্ছি যে রোগীর ঘাড় বা পরীক্ষা করা হচ্ছে, তার গলা, তার সাইনাস দেখা হচ্ছে, টনসিল দেখা হচ্ছে। পাশে কিন্তু একজন নার্স দাঁড়িয়ে। এবার তুমি ইএনটি থেকে যে প্রশ্নগুলো করবা সেটা দেখো। হ্যাভ ইউ নোটিসড এনি সোয়ালেন গ্ল্যান্ডস অর লাম্পস ইন ইউর থ্রোট? এই যে গলায় কোনো গ্ল্যান্ড, গলায় আমাদের গ্ল্যান্ড আছে, এগুলো কি দেখেছেন যে এটা ফুলে গেছে, টনসিল বা লাম্পস হয়েছে ইন ইউর থ্রোট, গলার মধ্যে কোনো দিকে? ডু ইউ সাফার ফ্রম ক্রনিক হেডেক? আপনার কি প্রায় মাথা ব্যথা করে? সাফার ফ্রম ক্রনিক হেডেক, আপনার কি প্রায় মাথা ব্যথা করে? আর দি স্টেডি, সেই মাথা ব্যথা কি একেবারে একদিকে হয়? স্টেডি মানে পুরোটাই থাকে নাকি ওয়ান সাইডে, নাকি এক সাইডে হয়? পুরো মাথাটা ব্যথা করে অনেকক্ষণ থাকে, ওয়ান সাইডেড নাকি একদিকে মাথা ব্যথা করে? এটা হচ্ছে তুমি ইএনটি থেকে প্রশ্নগুলো করবে, মাত্র 3টা প্রশ্ন।
দেখো এটা একটা ইএনটির এক্সামিনেশন। মুখে এক ধরনের স্টিক দিয়ে তোমার জিহ্বাকে একটু আলাদা সরিয়ে একেবারে ভিতরে, গলার ভিতরে উনি পরীক্ষা করছে। এই যে একটু আগে বলছিলাম যে অটোস্কোপ, দেখো এটা হচ্ছে ডিজিটাল অটোস্কোপ দিয়ে কান পরীক্ষা করা হচ্ছে। হয়ে গেল ইএনটি সিস্টেম, শেষ হয়ে গেল। আমরা মোটামুটি 3টা সিস্টেম শেষ করেছি। প্রথমে শুরু হয়েছিল কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম হচ্ছে বুক। এই বুকের চারদিকে পিঠ পরীক্ষা করলেই তুমি হৃৎপিণ্ড এবং ফুসফুসের অবস্থা জানতে পারবে। তারপরে আমরা দেখলাম ইএনটি, নাক কান গলা। এখন আমরা উপরে গেলাম, বুকটা পরীক্ষা করে উপরের দিকে গেলাম, তোমার গলা, চোখ, কান, নাক পরীক্ষা করলাম। এখন আবার সরাসরি পেটে চলে যাচ্ছি, যেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, পেট পরীক্ষা করছি। তোমাদের বোঝানোর জন্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমটা কোন দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা লিভার দেখছি, আমরা স্টোমাক দেখছি, তারপর আমরা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন দেখছি, এবং আমরা যে অসোফেগাস, মুখ থেকে যে খাদ্যনালী চলে আসছে অসোফেগাস, এই দেখো এই পুরোটাই হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। এইটাই পরীক্ষা হবে এখন। দেখো এটাকে বোঝানোর জন্য আমি আরেকটা ছবির ব্যবহার করেছি। যেমন দেখো অ্যাসোফেগাসের নালীটা দেখা যাচ্ছে, স্টোমাক, তারপরে ডিউডেনাম, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারপরে দেখো সিকাম, অ্যাপেন্ডিক্স, ইলিয়াম, রেকটাম, অ্যানাস, কোলন, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের আওতাভুক্ত। এবার নির্দেশ দাও, প্রথমে তো নির্দেশ, তারপর প্রশ্ন করা। এখন তুমি বলছো যে প্লিজ লাই ডাউন অন ইউর ব্যাক, আপনার পিঠের উপর ভর করে চিত হয়ে শুয়ে পড়ুন, অ্যান্ড রেস্ট বোথ আর্মস অ্যালং সাইড ইউর বডি, আপনার শরীরের দুদিকে আপনার হাতটাকে ছড়িয়ে দিন। নাও আই ওয়ান্ট টু টেপ অন ইউর বেলি, ট্যাপ মানে টিপ দেওয়া, আমি আপনার পেটের মধ্যে টিপ দিচ্ছি। হোয়েন আই পুশ হেয়ার অ্যান্ড লেট লুজ সাডেনলি ডাজ ইট হার্ট, আমি যখন টিপ দিয়ে আবার ছেড়ে দিচ্ছি, ওই জায়গাটা কি ব্যথা করছে? প্লিজ রিল্যাক্স অ্যান্ড ট্রাই টু লেট ইউর বেলি গো সফট। রিল্যাক্স থাকেন। মানে আমরা অনেক সময় পেট পরীক্ষা করতে গিয়ে রোগী কী করে, পেটটাকে শক্ত করে ফেলে, প্রায় একেবারে শক্ত করবে। তো ডাক্তার বলছে না, রিল্যাক্স করেন, তুমি সাথে আছো, তুমি বলছো রিল্যাক্স করেন। উনি পরীক্ষা করছে, আপনি রিল্যাক্স থাকেন এবং আপনার সহজভাবে করে ফেলেন, আপনার পেটটাকে সফট করেন। দেখো যে কথাটা বললাম সেই জিনিসটা এখানে দেখাচ্ছি আমি। ডাক্তার পরীক্ষা করছেন, তুমি পাশে দাঁড়িয়ে ইনস্ট্রাক্ট দিচ্ছ। এবার প্রশ্নের পালা। ডু ইউ হ্যাভ এনি পেইন ইন ইউর অ্যাবডোমেন? অ্যাবডোমেন কথাটা মানে পেট। এর আগের ক্লাসে আমি একটু বলে নিই, আমি একটু ভুল বলেছিলাম।
ওই মামি এবং টামি, টামি কথাটার মানে হচ্ছে পেট, আমি বলেছিলাম। মামি কথাটার মানে হচ্ছে বুক বা ব্রেস্ট। টামি এবং মামি বোঝাতে গিয়ে তোমাদের একটু উলটপালট করে ফেলেছিলাম আমি। টামি কথাটার মানে হচ্ছে পেট, আর মামি কথাটার মানে ছিল ব্রেস্ট বা বুক। তো এখন বলছে যে আপনার কি কোনো পেইন, পেটে কি কোনো ব্যথা আছে? হ্যাভ ইউ লস্ট ইউর অ্যাপেটাইট? আপনি কি খাইতে পারেন? আপনার কি ক্ষুধা চলে গেছে? ডু ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন সোয়ালুইং? আপনার চিবাইতে কি কোনো সমস্যা হয়? আপনি যখন খাবার চিবন তখন কি কোনো সমস্যা হয়? গিলতে কোনো সমস্যা হয় আপনার খাবার গিলতে? ডিড ইউ ফিল সিক রিসেন্টলি? আপনি কি ইদানিং শরীর খারাপ হয়েছে, বমি হয়েছে, এরকম কোনো অসুস্থতা বোধ করেছেন? হ্যাভ ইউ লস্ট পুট অন ওয়েট? আপনার কি ওজন বেড়ে গেছে? অথবা বলবো যে লস্ট ওয়েট হচ্ছে ওজন কমে যাওয়া, আর পুট অন ওয়েট হচ্ছে ওজন বেড়ে যাওয়া। আপনার কি ওজন কমে গেছে অথবা আপনার কি ওজন বেড়েছে? এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে। আরও কিছু প্রশ্ন আছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম থেকে। ডু ইউ হ্যাভ রেগুলার বাওয়েল মুভমেন্ট? বাওয়েল কথার মানে হচ্ছে তোমার পেটের মুভমেন্ট। বাওয়েল, এই যে তলপেট, এটা বাওয়েল মুভমেন্ট কথাটার মানে হচ্ছে তোমার পায়খানা। আপনার কি রেগুলার বাথরুম হয়? রেগুলার বাওয়েল মুভমেন্ট কথার মানে হচ্ছে আপনার কি রেগুলার বাথরুম হয়? হাউ অফেন ডু ইউ ওপেন ইউর বাওয়েল? ওপেন ইউর বাওয়েল মানে আপনি কয়বার বাথরুমে ঢুকেন? গো টু টয়লেট। হাউ অফেন ডু ইউ গো টু টয়লেট, এই যে অবলিক দিয়ে লেখা আছে, আপনি কয়বার বাথরুমে যান, কতবার? আর দে হার্ড সফট, আপনার পায়খানাটা কি শক্ত অথবা নরম? হ্যাভ ইউ নোটিসড এনি ব্লাড ইন ইউর স্টুলস? আপনার পায়খানা বা মলে আপনি কি কোনো রক্ত দেখেছেন? জমাট বাঁধা রক্ত বা ব্লাড যায় আপনার পায়খানার সাথে? এই প্রশ্নগুলো তখন করতে হবে। কেন করতে হবে এই প্রশ্নে? যেহেতু তুমি তোমার রোগীর পেট পরীক্ষা করছো এবং এই প্রশ্নগুলো করতে হবে পরীক্ষার পাশাপাশি। খুব কঠিন কিছু না। এবার আসো, এবার পেটের নিচে আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের সেক্স অর্গান আমরা বলি। এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ অর্গান, এটাকে বলা হয় সেক্স অর্গান, এটাকে বলা হয় ইউরিনারি সিস্টেম, জেনিটোরিনারি সিস্টেম। আমরা এখন দেখব। তাহলে আমরা আগে বুঝে নিই যে জেনিটোরিনারি সিস্টেমটা কোথায় কোথায় হচ্ছে। যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে শুরু হচ্ছে, আমাদের কিডনি থেকে শুরু হচ্ছে, যকৃত থেকে শুরু হচ্ছে, কিডনিতে থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তারপর দেখো রেনাল আর্টারি, মানে রেনাল মানে কিডনি, কিডনির আর্টারি লাল রঙের দেখা যাচ্ছে, কিডনি দেখা যাচ্ছে। তারপর আমাদের পেলভিস, মাঝামাঝি অংশ যেটা ভি চিহ্নের মতো থাকে। দেখো ইউটেরাস, ইউটেরাসটা দেখা যাচ্ছে। ইউরিনারি ব্লাডার দেখা যাচ্ছে, যেখানে মূত্রথলি থাকে। ইউরেথ্রা আছে। দেখো পেলভিস দেখা যাচ্ছে, আমাদের যে ঠিক আমাদের বেলি বাটন আছে, আমাদের নাভির ঠিক নিচে, আমাদের জাস্ট কোমরের পিছে যে হাড়টা আছে পুরোটা, দ্বিতীয় দুই অংশের, ওটাই হচ্ছে গিয়ে পেলভিস। এই পুরো অংশটাই, এই পুরো অর্গানটাই হচ্ছে জেনিটোরিনারি সিস্টেমের অন্তর্ভুক্ত। ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস প্রবলেম। অর্থাৎ এই যে দেহর এই জায়গাটা যে বললাম জেনিটোরিনারি সিস্টেমে, এখানে কিন্তু আমাদের কিডনিতে প্রবলেম হতে পারে, তারপরে ইউরিনারি ব্লাডারে, প্রস্রাবের প্রবলেম হতে পারে, পায়খানাও প্রবলেম হতে পারে, তারপরে তোমার সেক্স অর্গানগুলো আছে এটাতে প্রবলেম হতে পারে। তো ইনস্ট্রাকশনটা হচ্ছে যে রোগী যে প্রবলেমের কথা বলবে সেই অনুযায়ী তাকে তার দেহটাকে পরীক্ষা করতে হবে। এই জন্য বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস প্রবলেম। এবার ছেলে এবং মেয়ে দুজনের জন্যই সাধারণ প্রশ্ন হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি ট্রাবল পাসিং ওয়াটার? পাসিং কথার মানে প্রস্রাব যখন করেন তখন কি কোনো সমস্যা হয়? প্রস্রাবে জ্বালা পোড়া আছে বা এই জাতীয় কিছু? ডু ইউ হ্যাভ এনি ট্রাবল উইথ ইউর ওয়াটার ওয়ার্কস? যখন প্রস্রাবগুলো করেন তখন কি আপনার এই সমস্যাগুলো হয়? ইজ দেয়ার এনি পেইন অর বার্নিং ওয়েন ইউর ইউরিনেট? এই যে একটু আগে যেটা বললাম যে আপনি যখন প্রস্রাব করেন তখন কিন্তু ইউরিনেট কথার মানে প্রস্রাব করা, বা পেইন অর বার্নিং, তখন কি আপনার ব্যথা করে বা প্রস্রাবে জ্বালা পোড়া আছে? আপনার প্রস্রাবের স্থান কি ব্যথা করে বা ওখানে জ্বালা পোড়া আছে?
ডু ইউ এভার লিক ইউরিন? আপনার কখনো ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, মানে প্রস্রাব শেষ হয়ে গেছে, তারপরে ফোঁটা ফোঁটা প্রস্রাব আপনার আন্ডারওয়্যারে পড়ে গেছে, বা এই জাতীয় লিক। লিক মানে হচ্ছে লিক করা, ইউরিন প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়া। তুমিও বুঝতে পারবে না, যখন যার এই ধরনের প্রবলেম হয় সে কিন্তু বুঝতে পারে না যে তার ইউরিন লিক হচ্ছে, কিন্তু পরবর্তী যখন ভেজে ভেজে দেখে তার বুঝে ও আমার 2-1 ফোঁটা পড়ে গেছে। এরকম এটা একটা রোগ। ডু ইউ সাফার ফ্রম ইনকন্টিনেন্স? আচ্ছা, হাউ অফেন ডু ইউ হ্যাভ টু স্পেন্ড পেনি ডিউরিং দ্য নাইট? আপনি রাতের বেলা হাউ অফেন ডু ইউ হ্যাভ টু স্পেন্ড আ পেনি ডিউরিং দ্য নাইট? আপনি রাতের বেলা কতবার বাথরুমে যান? আপনি রাতের বেলা ওই যে ডু ইউ স্পেন্ড আ পেনি, স্পেন্ড আ পেনি কথাটা একটা ফ্রেজের মতো। স্পেন্ড আ পেনি কথাটা মানে হচ্ছে গো টু টয়লেট ডিউরিং দ্য নাইট। রাতের বেলা আপনি কয়বার ওঠেন বাথরুমে যাওয়ার জন্য? এই প্রশ্নটা করতে হবে। তোমার সাধারণ ছেলে মেয়ে সবাইকে এই প্রশ্ন করতে হবে। আর বিশেষ করে ফিমেলদের, যদি মহিলা থাকে রোগী, তার যদি সে জেনিটোরিনারি সিস্টেমের কোনো প্রবলেম থাকে তাহলে তাকে এই প্রশ্নগুলো করতে হবে। হোয়েন ডিড ইউ স্টার্ট ইউর লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড? আপনার এখানে একটু কথা বলে নিই যে ছেলে এবং মেয়ের মধ্যে আমাদের চারিত্রিক দেহগত যে প্রবলেমটা পার্থক্যটা আছে, সে পার্থক্যটার মধ্যে হচ্ছে যেমন ছেলেদের সেক্সুয়াল কোনো সমস্যা হয় না, কিন্তু মেয়েদের প্রতি মাসে কিন্তু তাদের মেনস্ট্রুয়েশন হয়, মিন্স হয়, এবং প্রচুর ব্লাড বের হয়ে যায়। এই জন্য কিন্তু অনেক মেয়ে অ্যানিমিয়ায় ভোগে, রক্ত স্বল্পতায় অধিকাংশ মেয়ে ভোগে। তো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, কারণ হচ্ছে তাদের এটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে, এটাকে স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে যে এই পিরিয়ডটা প্রতিটা মেয়ের হয়, এবং এটাই একটা স্বাভাবিক। যদি না হয় সেটাই হবে অস্বাভাবিক। যদি পিরিয়ড সেই ডেটে না হয় বা একদিন দুদিন এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি বন্ধ হয়ে যায়, যদি না হয়, তাহলেই কিন্তু এটাকে অস্বাভাবিক হিসাবে দেখা হয়। ডাজ ইট কাম রেগুলার? এই যে বলছে এটা কি প্রাত্যহিকভাবে হয়? হাউ অফেন, কখন হয়? হাউ হেভি ইজ দ্য ফ্লো? যখন তোমার হয় পিরিয়ড চলে, তখন তার ফ্লোটা কীরকম থাকে, যে যে দূষিত রক্ত যখন বের হচ্ছে তার ফ্লোর কথা জাগানো হচ্ছে। হাউ মেনি ডেজ উড ইউ ব্লিড? কতদিন তোমার এই মাসিক চলে? হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড পেইনফুল পিরিয়ড? যখন মাসিক চলে তখন কি খুব পেইনফুল থাকে? তখন কি খুব ব্যথা হয়, খুব ব্যথা করে? আর ইউ ইন দ্য চেঞ্জ অফ লাইফ? চেঞ্জ অফ লাইফ কথাটা মানে হচ্ছে যে বিবাহিত মহিলা যদি থাকে তখন কিন্তু তাদের চেঞ্জ অফ লাইফ মানে আমার লাইফের মধ্যে আমি আরেকটা লাইফ এখানে হচ্ছে আমার পেটের মধ্যে, হ্যাঁ, যেখানে ভূমিষ্ঠ হবে, আমার পেটে বাচ্চা এসছে। তো এটাই হচ্ছে গিয়ে তোমার আর ইউ ইন দ্য চেঞ্জ অফ লাইফ। আর ইউ অন দ্য পিল? অথবা বলতে আপনি কি পিলের উপরে আছেন? অনেক নারী আছেন যারা জন্ম নিয়ন্ত্রণ করেন। ডু ইউ হ্যাভ এনি পেইন অন ইন্টারকোর্স? যখন ইন্টারকোর্স কথাটা মানে হচ্ছে মিলনের সময় কি ব্যথা হয়? এ ধরনের প্রশ্ন একটা মেয়েকে করা হয়। আমি এখানে একটু বলে নিই যে মেডিকেল সায়েন্স পড়তে আসছো, এখানে অনেক কথাই বলা হবে যেটা সাধারণত আমরা আমাদের বাবা মার সামনেও বলি না, বন্ধু বান্ধবদের সামনেও এই কথাগুলো বলি না। কিন্তু মেডিকেল সায়েন্স পড়তে হলে তোমাকে জানতে হবে, তোমাকে জিজ্ঞেস করতে হবে। একজন রোগী যদি ডাক্তারের কাছে এসে তার প্রবলেমটা না বলে, যদি সে লজ্জা পায়, তাহলে কিন্তু তার সেই সমস্যার সমাধান কখনোই হবে না। এই কারণে তোমাকে আগে জানতে হবে যে আমাকে কী ধরনের প্রশ্ন রোগীকে করতে হবে। তো এখানে আমি কিছু কিছু প্রশ্ন এখানে অন্তর্ভুক্ত করা হলো। এবার আসো, যদি জেনিটোরিনারি সিস্টেম থেকে রোগী পুরুষ হয় তাহলে তাকে কোন ধরনের প্রশ্ন করতে হবে? হ্যাভ ইউ নোটিসড এনি সোর্স মানে হচ্ছে ফুলে ওঠা, আর সোয়েলিং অন ইউর পিনিস, মানে পিনিস হচ্ছে পুরুষদের জননাঙ্গ। তো সেখানে বলছে যে এখানে কি ফুলে উঠেছে, সোয়েলিং হয়েছে। ডু ইউ হ্যাভ এনি ডিসচার্জ ফ্রম ইউর পেনিস? থেকে কিছু বের হয়? এনি সোয়েলিং অর পেন ইন দ্য স্ক্রোটাম হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি তোমার টেস্টিসকে বলা হয়, পেনিসের নিচে ঝুলে থাকে, সেই স্ক্রোটাম কি ফুলে গেছে বা ওখানে কি ব্যথা হয়? হাউ অফেন ডু ইউ হ্যাভ ইন্টারকোর্স? আপনি কতবার আপনার ওয়াইফের সাথে মিলিত হন? ডু ইউ ইউজ কন্ডমস? আপনি কি কন্ডম ব্যবহার করেন? ডু ইউ বিলংস টু আ হাই রিস্ক গ্রুপ অফ এইডস? আপনি কি উচ্চ এইডসের ঝুঁকিতে আছেন? এই কথাটার মানে হচ্ছে অনেক পুরুষ কিন্তু অনেক আজে বাজে জায়গায় যায়, আজে বাজে জায়গায় গেলে কিন্তু তোমার সেক্সুয়াল অনেক ধরনের ডিজিজ হতে পারে।
তো এটাকে সংক্ষেপে বলা হচ্ছে যে ডু ইউ বিলংস টু এ হাই রিস্ক গ্রুপ অফ এইডস। এই ধরনের প্রশ্ন আমাদের বাংলাদেশে আমি যেভাবে বললাম সেভাবে করতে হবে। আর আফ্রিকান কান্ট্রিতে এটা হাই রিস্ক এরিয়া আছে, এইডসের হাই রিস্ক, গ্রামের পর গ্রামের লোকের এইডস, তারা হচ্ছে তোমার জন্মগতভাবে এইডস নিয়ে জন্মায়। হ্যাঁ, যে যে মা আছে তারও এইডস হচ্ছে, যে সে মা তার বিয়ে হয়েছে, তার সন্তান জন্ম দিচ্ছে, তারও এইডস হয়ে যাচ্ছে, এবং তার এইডসের কারণে তার হাজব্যান্ডেরও এইডস হয়ে গেছে। মানে এখানে এইডসটা হচ্ছে গিয়ে মানে প্রকৃতির একটা নির্মম পরিহাস, এখান থেকে বাঁচার কোনো হয়েছে, এখন কিছু করা নাই। বিষয়টা এরকম, মানে তুমি কোনো দোষ করো নাই কিন্তু তোমার এইডস হয়ে গেছে। আফ্রিকান কান্ট্রি, অনেক আফ্রিকান দেশের অনেক জায়গায় আছে, তারা জন্মগতভাবেই তারা এইডসে আক্রান্ত। ওইটাই বলছে ডু ইউ বিলংস টু হাই রিস্ক গ্রুপ অফ এইডস। আমাদের বাংলাদেশে এটা হতে পারে যে যদি যদি যে সে পুরুষটা যদি বহুগামী হয়, আজেবাজে জায়গায় যায়, তাহলে তার এই প্রবলেমগুলো হতে পারে। এবার আসো আমাদের জেনিটোরিনারি সিস্টেমটা আমরা শেষ করলাম। এখন আমরা নিউরোলজিক্যাল সিস্টেম যাব, সিএনএস, এলওসি যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর হচ্ছে পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখান থেকে দেখি আমরা কি করব। নিউরোলজিক্যাল সিস্টেম তো তুমি বুঝতে পেরেছ। আসো আমরা একটু দেখি আমাদের ব্রেন, পার্টস অফ দ্য হিউম্যান ব্রেন। দেখা যাচ্ছে যে ফ্রন্টাল লোব, তারপরে প্যারিটাল লোব, হ্যাঁ, তারপরে অক্সিপিটাল লোব দেখাচ্ছে, তারপরে সেরেব্রাম দেখাচ্ছে, স্পাইনাল কর্ড, হ্যাঁ, টেম্পোরাল লোব। এই যে আমাদের চারদিকে আমাদের কপাল, পিছনের এগুলোর অংশগুলো দেখাচ্ছে যে আমাদের কপালের সামনে কোনটা থাকে, ফ্রন্টে যে লাল রঙের, এখানে এই মস্তিষ্কের এই অংশটা আমাদের কপালের সামনে থাকে, আমাদের পিছনে থাকে। এটা হচ্ছে তোমার নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে পড়ে। এখানেও সমস্যা, ডিসঅর্ডার দেখা দেয়। এই যে দেখো, ব্রেইন এবং স্পাইনাল কর্ড থেকে যে নার্ভসগুলো বের হয়েছে, নিউরো নার্ভস। যে আমাকে একটু ঘুষি মারলে আমি ব্যথা পাই, আমি যদি আমার গায়ে চিমটি কাটি আমি ব্যথা পাই, এটা কী কারণে? এটা নার্ভসের কারণে। এই নার্ভসগুলো কিন্তু এই সংকেতগুলো নিয়ে স্পাইনাল কর্ডে দেয়, স্পাইনাল কর্ড আবার এই সংকেত ব্রেনকে পাঠায় যে এখানে ব্যথা হচ্ছে। তো এটাই হচ্ছে তোমার নিউরোলজিক্যাল সিস্টেম। এখন একটা রোগীকে তোমার একটা হচ্ছে লাস্ট আর কি, তুমি এতগুলো স্কিম করলে একেবারে তুমি জেনিটোরিনারি সিস্টেমের পর কিন্তু তুমি ফাট করে ব্রেনে চলে গেছো, মাথায়। এখন তুমি মাথা পরীক্ষা করবে তোমার রোগীর, এবং তোমার পাশে আছেন ডাক্তার। তাহলে আমরা কি দেখলাম? নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে ব্রেইন আছে, স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ড থেকে যে নার্ভসগুলো বের হয়েছে, এই নার্ভসগুলো আমাদের দেহের সমস্ত প্রত্যেকটা এলাকার উপর দিয়ে এই নার্ভসগুলো চলে গেছে। এই কারণে আমরা আঘাত পাইলে আমাদের ব্যথা লাগে, হ্যাঁ, আমরা দেহে আমাদের কেটে গেলে আমরা ব্যথা পাই। এই যে নার্ভসের কারণে এটা হয়। এই অনুভূতিগুলো হচ্ছে নার্ভস। এটা কি করে? এটাকে ক্যারি করে ব্রেইনে পৌঁছায়। এখান থেকে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, ইউ শুড ট্রাই টু রিল্যাক্স। ধরো যে এখন রিল্যাক্স করতে বলছো রোগীকে। আই এম গোয়িং টু টেস্ট ইউর রিফ্লেক্সেস। রিফ্লেক্স কথাটার মানে হচ্ছে যে আমি যদি তোমার দিকে কোনো একটা পাথর ছুঁড়ে মারি, তাহলে তুমি স্বাভাবিক মানুষ হিসাবে তুমি কি করবে? সে পাথরটাকে হয় আটকানোর চেষ্টা করবে হাত দিয়ে, নাহলে তুমি নিজেকে সরিয়ে ফেলবে। তুমি যদি এই পজিশনে থাকো, আমাকে যদি কেউ পাথর মানে, তাহলে আমি কী করবো? আমি এভাবে হয়ে যাবো যাতে পাথরটা চলে যায় আবার এখান থেকে। অথবা আমি কী করবো? হাত দিয়ে পাথরটাকে আটকানোর চেষ্টা করবো। এটা হচ্ছে গিয়ে তোমার রিফ্লেক্সেস, মানে ক্রিয়ার প্রতিক্রিয়া। একটা ক্রিয়া হইলে তার প্রতিক্রিয়া হচ্ছে আমার মধ্যে। আমাকে কেউ লাঠি নিয়ে মারতে আসছে, আমি কিন্তু দৌড়ে পালাবো, এটা হচ্ছে একটা ক্রিয়া। আমার সামনে যদি ধরো যে এখন ফ্যানটা যদি আমার মাথার উপরে পড়ে, আমি কি করব? আমি দেখছি ফ্যানটা পড়ছে, আমি শর্ট করে সরে যাব। এটাই হচ্ছে রিফ্লেকশন, এটা প্রতিক্রিয়া। এটা দেখবে ডাক্তার কীভাবে। দেখো, ডাক্তারদের প্রতিক্রিয়া দেখার সিস্টেম হচ্ছে, দিস হ্যামার লুকস মোর ডেঞ্জারাস দ্যান ইট অ্যাকচুয়ালি। একটা হ্যামার থাকে, একটা ছোট্ট, ওটা নিয়ে উনি বাড়ি দেয় বিভিন্ন জয়েন্টে। তারপরে বাড়ি দিয়ে দেখে যে তোমার হাড়গুলো বা নার্ভসগুলো কি রিফ্লেক্স করছে কিনা। হ্যাঁ, বলছে যে নাও দিস হ্যামার লুকস মোর ডেঞ্জারাস দ্যান ইট অ্যাকচুয়ালি। এটা দেখতে খুব ভয়ঙ্কর, কিন্তু আসলে এটা অতটা ভয়ঙ্কর না। সো ডু নট এফ্রেড, ভয় পাওয়ার কিছু না। আই ওন্ট হার্ট ইউ, আমি আপনাকে ব্যথা দিব না। দেখো আমরা একটু হ্যামারটা দেখি। হ্যামারটা বিভিন্ন ধরনের হয়। এটা একটা চাকার মতো, যে বাচ্চাদের খেলনা থাকে না, গাড়ি থাকে, গাড়ি যে প্লাস্টিকের চাকা থাকে ওই রকম। ওই যে এটা স্টেনলেস স্টিলের থাকে না, উপরে প্লাস্টিকের একটা আবরণ আছে কালো রঙের, দেখা যাচ্ছে টায়ারের মতো মনে হচ্ছে। এটা প্লাস্টিকের, এটা পেশেন্ট খুব একটা ব্যথা পায় না। এটা তো ডাক্তার রিফ্লেক্স দেখছে,
রোগীর। ওকে, এবার তুমি প্রশ্ন করতে পারো নিউরোলজিক্যাল সিস্টেম থেকে, কুড ইউ প্লিজ ফ্রন্ট মানে ভ্রু কুচকানো। ভ্রু কুচকাই না আমরা, ওই যে ভ্রুকে আঁকা বাঁকা করি, এদিক ওদিকে তাকাই। অনেক সময় বাসায় কেউ যদি কিম্ভূত মানে আমরা অনেক সময় করি না, বাবা মার কাছে যে একটা উত্তর দিল যেটা আমার মনোগত হইল না, বা তোমার এমন একটা সত্য কথা তোমার মুখের মধ্যে করে দিল, তুমি এখন ভ্রু কুচকাইলে, আরে কেমনে জানলো? বিষয়টা এরকম যে প্লিজ ফ্রন্ট, ক্যান ইউ হুইসেল ফর মি, শীষ দেওয়া। আমরা শীষ দিই না, আমরা যে শীষগুলো দিই, হুইসেল ফর মি প্লিজ, আপনি একটু শীষ দিয়ে দেখান তো। অলওয়েজ লুক অন দ্য ব্রাইট সাইড। কুড ইউ ওপেন ইউর মাউথ অ্যান্ড শো মি, স্টিক আউট ইউর টাং, আপনি একটু মুখটা হা করেন এবং জিহ্বাটা আমাকে দেখান, জিহ্বাটা বের করে আমাকে দেখান। শো মি মানে দেখানো, স্টিক আউট মানে বের করে দেখান, স্টিক আউট, হ্যাঁ, ইউর টাং। দেখো এই বাবুটারে দেখো কি সুন্দর জিহ্বা বের করে দেখাচ্ছে। এবার দেখো যে ফ্রন্ট বলছে না, চোখটাকে এদিক সেদিক করবেন না। হ্যাঁ, ডাক্তার পরীক্ষা করছে, দেখো ছোট্ট একটা চোখের মধ্যে লাইট দিচ্ছে এবং চোখটা দেখছি, চোখটা পরীক্ষা করছে ডাক্তার। এটা হচ্ছে নিউরোলজিক্যাল সিস্টেম থেকে, মানে চোখটাকে নাড়াচাড়া করবেন না, চোখ বাঁকাবেন না, চোখটাকে সোজা রেখে ডাক্তার চোখ পরীক্ষা করছে। এটা নিউরোলজিক্যাল সিস্টেমের আওতায়। এবার নিউরোলজিক্যাল সিস্টেমের পরীক্ষাটা সমাপ্ত হলো। এখন তুমি কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশন সমাপ্ত করছো। মেডিকেল হিস্ট্রি না, আজকে আমরা ফিজিক্যাল এক্সাম পড়ছিলাম। মেডিকেল হিস্ট্রিতে শুধু রোগীর মুখ থেকে কথা শুনবা আর লিখবা। আর ফিজিক্যাল এক্সাম কী হলো, ডাক্তারের উপস্থিতিতে তুমি আর ডাক্তার মিলে রোগীর ফিজিক্যাল পরীক্ষা করবা। এটাই কিন্তু শেষ পরীক্ষা না। এরপরে যদি ডাক্তারের মনে হয় যে এর পেটটাকে আরও গভীরভাবে মানে পরীক্ষা করতে হবে, তখন তো কিন্তু এন্ডোস্কোপি দিতে পারে। তো তাকে কী করতে পারে বলো তো? এন্ডোস্কোপি দিতে পারে, তারপরে আলট্রাসাউন্ডও দিতে পারে, তারপরে উনি এক্স রে দিতে পারে। এটা কিন্তু ফিজিক্যাল এক্সামিনের পরবর্তী পর্যায়ে। এটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন নেওয়ার পরবর্তী পর্যায়েতে হচ্ছে আলট্রাসাউন্ড, তারপরে এক্স রে, হ্যাঁ, তারপরে তোমার এন্ডোস্কোপি। এগুলো যদি উনি মনে করেন, চেস্ট এক্স রে আছে, আলট্রাসাউন্ড আছে, এমআরআই আছে, সিটি স্ক্যান আছে, এগুলো কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশনের পরবর্তী পর্যায়ে। অর্থাৎ এতক্ষণ তুমি যা করলা ডাক্তারের সাথে বসে, যে তার শরীরের পরীক্ষা নিরীক্ষা যেটা করলা, এটার পর যদি ডাক্তার মনে করে আরও ফার্দার এক্সাম দরকার, আরও গভীর পর্যালোচনা দরকার, তখন তিনি তাকে এক্স রে ডিপার্টমেন্টে পাঠাবেন, রক্ত দিতে বলবেন, বা তার প্রস্রাব পরীক্ষা করাবেন, হ্যাঁ, তাকে এন্ডোস্কোপি করবেন। এন্ডোস্কোপি হচ্ছে তোমার কি হয়, একটা টিউব ঢোকানো হয়, ওটার মুখে ক্যামেরা থাকে, ওটা পরীক্ষা করা হয়, ঠিক আছে? তো এমআরআই, সিটি স্ক্যান হবে, এমআরআই হবে, হাড়ের এমআরআই হয়, বিভিন্ন জায়গায় এমআরআই হয়, সিটি স্ক্যান হয়, তোমার মস্তিষ্কের বিভিন্ন জায়গার হয়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে পরবর্তী ধাপ। এই ধাপটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন নেওয়ার পরের ধাপ হচ্ছে সেটা, যদি একজন চিকিৎসক মনে করেন যে তার এটা প্রয়োজন, তখন তাকে উনি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তাকে ওই ডিপার্টমেন্টগুলোতে পাঠান। এবার তুমি কিন্তু এতক্ষণ রোগীর পরীক্ষা করেছো, রোগী কিন্তু আনড্রেস অবস্থায় বিছানায় শুয়ে আছে। তাই বলছে যে ওয়েন ইউ হ্যাভ ফিনিশড দ্য এক্সামিনেশন শেষ, আমার মাথাটাই ছিল শেষ। শুরু হয়েছিল বুক দিয়ে, বুকের পরে গলা নাক হলো, গলা নাকের চেয়ে পেট হলো, পেটের পরে হলো জেনিটোরিনারি পর হয়ে গেল মাথা। এই মাথাটা দিয়ে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন শেষ করে ফেলছি। ইউ শুড নট লিভ ইউর পেশেন্টস আনসিওর অ্যাবাউট হোয়াট টু ডু নেক্সট। তুমি জানো যে আমাদের পরীক্ষা করা শেষ হয়ে গেছে, কিন্তু রোগী তো জানে না। রোগী তো এখন ও চিন্তা করবে যে আরও কিছু পরীক্ষা করবে কি না। হ্যাঁ, সে কিন্তু আনসিওর অ্যাবাউট হোয়াট টু ডু নেক্সট, কী হবে সেটা কিন্তু রোগী জানে না। কিন্তু তুমি জানো যে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, ফিজিক্যাল এক্সামিনেশন। রোগীকে বিছানায় শুয়ে এতক্ষণ তুমি এবং ডাক্তার দুজনে মিলে তাকে পরীক্ষা করলাম। তো এখন তুমি কী করবা? ইউ ক্যান গেট আনড্রেসড নাও অ্যান্ড দেন কেম আউট টু মি। যান, রোগীকে বলতে হবে যান, আপনি গিয়ে আপনার যে ড্রেসগুলো পরে ফেলেন, তারপরে আমার কাছে আসুন।
ইউ মাইট অ্যাড, ডু নট হারি, টেক ইউর টাইম, তাড়াহুড়োর কিছু নাই, আপনি সময় নিয়ে আপনি ড্রেসগুলো পরেন, তারপরে আবার আমার কাছে আসেন। ওকে, তাহলে এটা ছিল আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন। এবং ফিজিক্যাল এক্সামিনেশন নেওয়ার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা তোমাদেরকে বলা হলো যে তোমাকে সহজ হতে হবে, রোগীর সাথে খুব সহজভাবে কথা বলতে হবে। রোগীর সাথে তুমি তো আগে ভাব করে ফেলছো, তুমি তোমার রোগীর সাথে কিন্তু ভাব করেছো আগেই। যখন রোগীটা ওয়ার্ডে ভর্তি হয়েছে, যখন রোগীর তুমি মেডিকেল হিস্ট্রি নিতে গেছো, তখন কিন্তু তোমার রোগীর সাথে একটা ভাব হয়ে গেছে, রোগী তোমাকে অনেক কথা বলেছে, তার সাথে পরিচয় হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি তাকে পরবর্তী স্টেপে তুমি এখন তার ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, ঠিক আছে। তাহলে দেখো যে পুরো জিনিসটাই যদি একটা হাসি খুশি এনভায়রনমেন্টে করতে হবে, রোগীর সাথে ডাক্তার, নার্স, পুরো একটা টিম, এই টিম হিসাবেই এই কাজগুলো ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তো মেডিকেল হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন এই যে দুটো, আমি গত সপ্তাহে একটা বোঝালাম, আজকে ফিজিক্যাল এক্সামিনেশন বোঝালাম, এগুলো সোজা কথা, এগুলো পুরোটাই মুখস্থ করে ফেলতে হবে। কারণ পরীক্ষায় আমি এখান থেকে এমনভাবে প্রশ্ন করব যে তোমাকে হুবহু সেই ইনস্ট্রাকশন লিখতে হবে, তোমাকে হুবহু সেই প্রশ্নগুলো করতে হবে। আমি শুধু বলে দেবো যে আপনি ইএনটি থেকে প্রশ্ন করেন এবং এখান থেকে আপনি রোগীকে পরীক্ষা করেন। তখন তুমি, আমি যদি বলে দিই যে জেনিটোরিনারি থেকে প্রশ্ন করো এবং রোগীকে পরীক্ষা করো, আমি যদি বলি যে কার্ডিওভাস্কুলার থেকে রোগীকে প্রশ্ন করো এবং তার পরীক্ষা করো, তখন তোমাকে পুরোটাই লিখতে হবে। তো সেক্ষেত্রে মেডিকেল হিস্ট্রি যে প্রশ্নগুলো ছিল সেটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, এবং ফিজিক্যাল এক্সামিনেশনের যে ইনস্ট্রাকশন এবং যে প্রশ্নগুলো এখানেও আছে সেগুলো তোমাকে হুবহু পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত হচ্ছে। এটাই ছিল ফিজিক্যাল এক্সামিনেশনের স্কিম। সবাই ভালো থাকো, আনন্দে থেকো, খোদা হাফেজ।